নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। বাংলার আজকের দিনের অন্যতম বড় খবর এটাই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করতে চলেছেন। সম্ভবত 7ই মার্চ তিনি দলে যোগ দেবেন, এমনই সম্ভাবনার কথা তিনি জানিয়েছেন। আজ তার সাংবাদিকদের মুখোমুখি হওয়া নিয়ে বেশ কিছু জল্পনা চলছিল যে তিনি কি নিয়ে বলতে পারেন, কোন দলে যাবেন, কবে যাবেন এবং যাওয়ার কারণ কি, সবকিছুই একটা জল্পনার মধ্যে ছিল। কিন্তু শটান দলে যোগদান নিয়ে তিনি যেভাবে গ্রিন সিগন্যাল শুধু নয়, তৃণমূল কংগ্রেসের দিকে যে আক্রমণ ছুড়লেন, তাতে তৃণমূলের কাছে বাড়তি অক্সিজেন। যে বিচারপতিকে নিয়ে এতদিন বিভিন্ন কথা উঠে এসেছে, বিতর্ক তৈরি হয়েছে, তৃণমূল কাছে সেই বিচারপতির বিজেপিতে যোগ দেওয়া, অন্তত লোকসভা নির্বাচনের আগে তারা পক্ষপাত নিয়ে প্রশ্ন তুলেছে, বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে বিচার ব্যবস্থাতে থাকাকালীন একটি দলের সঙ্গে যোগাযোগ রাখা কতটা ন্যায়যোগ্য সেটা পরের বিষয়, তা নিয়ে আমাদের বক্তারা আলোচনা করবেন। কিন্তু আজকে সাংবাদিকদের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পদত্যাগী বিচারপতি, তিনি কি বলেছেন সেটা শুরুতে শোনাবো। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনও পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। I said by last 7 days. From when I stopped in adjudication of anything, I was on leave, so that I need not do it. I need not, if no adjudication comes to me, I have not done any adjudication for last 7 days. Both sides. I also approached BJP also approached me. I also approach BJP approach me. অর্থাৎ যে ছুটিতে থাকাকালীন বিচারপতি তিনি একটি দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সেই বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করেছেন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তির্যক মন্তব্য আমরা শুনেছি। কুণাল ঘোষের প্রতিক্রিয়াটা, এর পাল্টা প্রতিক্রিয়াটা শুনুন। যে ভাষায় অভিষেককে আক্রমণ করেছেন, কল্যাণদা জবাব দেবেন। ভেতরে যদি এত বিষ থাকে কারুর কোনো দলের অবস্থান সম্পর্কে, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠিত তরুণ তুর্কি নেতা সম্পর্কে, তাহলে তিনি যতদিন বিচার করেছেন, তাহলে তার ভেতরের সেই বিষ এবং পক্ষপাতটা তো সেই বিচারে প্রতিফলিত হয়েছে। তাহলে সেই বিচারের কি ভ্যালু ছিল? তৃণমূল তার সেনাপতি তালপাতার সেপাই দলটি একটি যাত্রা পার্টি, নাম না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ যেভাবে করেছেন বিচারপতি, পদত্যাগী বিচারপতির মুখ থেকেই সেই বার্তা একবার শুনবো। এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না। এটা একটা যাত্রা পার্টি, পলিটিক্যাল পার্টি। যাত্রা পার্টি যেমন বিবেক থাকে, তাদের তেমন বিবেক আছে। একটা সামনে কি বলবেন স্যার? যাত্রা, আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রা পালার নাম হচ্ছে মামাটি মানুষ। তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন। সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে সেই দলে। আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন। যাকে নিয়ে তিনি এই কথা বলতে চাইলেন, নাম না করে যাকে তির্যক মন্তব্য করেছেন, তিনিও আজকে জবাব দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াটা একবার শুনবো। আমি বারে বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়,
সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার দু তিনটে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব পাচ্ছে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছে তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। আজকে বাংলা বলছে এই বিষয় নিয়ে আমি আলোচনায় আসছি, প্যানেলিস্টদের সঙ্গে আলাপ করে আলোচনা শুরু করব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আজকে আলোচনার প্রথম ভাগে যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করছি, প্যানেলে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন বৈষ্ণব চট্টোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন শক্তি মৈত্র, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন দেবাঞ্জন চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা এখনো এসে উপস্থিত হননি আমাদের মাঝে, আমি আলোচনা শুরু করে দিচ্ছি। আমি শুরুতেই আসছি দেবাঞ্জন বাবুর কাছে। যাহা বলিব সত্য বলিব বিচার ব্যবস্থার অন্যতম একটি নিয়ম, কিন্তু এতটাও সত্যি বলাটা কি উচিত ছিল সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? না, আমার আজকে অভিষেক গাঙ্গুলি যে মানে রেজিগনেশন দিয়ে বিজেপিতে যাবেন এসব কথা বলেছেন আর কি। অভিজিৎ গাঙ্গুলি, এই তো অভিজিৎ গাঙ্গুলি। এখন আজকে সকাল থেকে এটাই আলোচনা। আমি খালি বলছি একটু মনে করতে যে ওই যে বাবরি মসজিদ এর ওপরে যে কি যেন মানুষের ভাবনা নিয়ে সুপ্রিম কোর্টের বড় বিচারপতি রায় দেওয়ার পরে রিটায়ার করার দিন বোধহয় রায় দিলেন কি আগের দিন, তারপর রিটায়ার করলেন, করার পরে এমপি হয়ে গেলেন বিজেপির রঞ্জন গগৈ। আমি বলছি যে এরপরেও এরকম লোয়ার কোর্টের বিচারপতি একরকম রায় দিচ্ছেন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে, এবং সেইটা এতে চলে যাচ্ছে হায়ার কোর্টে গিয়ে পাল্টে যাচ্ছে। আচ্ছা, আপনি দেখুন রাজ্য সরকারের কর্মচারীদের 32% দিয়ে দেওয়া হচ্ছে না, এখন বোধহয় ওই আরও ছিল 4% দিয়ে একটু কমেছে। এখানে হাইকোর্টে ওদের যে ট্রাইব্যুনাল আছে সব জিতলো। দিল্লিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার খালি ডেট নিচ্ছে। আমার কথা হচ্ছে যে এই বিচার ব্যবস্থার যে এটা তো আমাদের সংবিধানের একটা বড় স্তম্ভ, যেটা নিরপেক্ষ তা বজায় রেখে চলবে, এইটাই আমরা এতদিন জেনে এসেছি। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে সরকার চাইলে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে নানাভাবে। এবং আমি যে ঘটনাগুলো বললাম শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংক্রান্ত বিষয়ে, এর কোনো মানে বিচার হচ্ছে না সঠিকভাবে। আমরা এটা আপনি দেখুন যে এই কী বলে সন্দেশখালীর ইস্যুতে কি সোকল গডফাদার শাহজাহান 55 দিন বাদে অ্যারেস্ট হলো। এটাও একটা খেলা, বিচার ব্যবস্থার মধ্যে খেলা। এটাকে আমার মনে হয় যে আজকে এটা নতুন ঘটনা নয়, এবং আমি যা জেনেছি, যদি ভুল টুল হয় তাহলে ঠিক করে দেবেন, যে উনি বোধহয় স্কুল সার্ভিস কমিশন এর
হয়ে উনি বোধহয় প্লিটি করতেন আগে, এইসব বিচারপতি, বড় বিচারপতি আইনজীবী হওয়ার যখন আগে। ছিলেন, হ্যাঁ। হ্যাঁ, তো সেইখানে তার মানে কি সরকারের সাথে তার একটা লিঙ্ক ছিল এবং এই ব্যাপারটা তিনি ভালো জানতেন। আজকে যখন উনি রায় টায় দিয়ে অনেক হাজার হাজার লক্ষ কোটি টাকার চুরি ধরা পড়েছে, ধরেছে, কিছু ছেলেপিলের হয়তো সঠিকভাবে চাকরি বাকরি হবে, কিছু দুষ্কৃতকারী লোক যারা টাকা পয়সা নিয়েছেন তাদেরকে জেলে ভর্তি করেছেন। মানে আরো এখন বৃহৎ যখন চোর ধরতে কি উনি দলে যোগ দিলেন? মানে না যেখান থেকে চোর ধরতে উনি- গিয়ে না, আমি বলছি যে এই প্রসেসের মধ্যে তিনি তো একটা এই সমাজ ব্যবস্থার একটা অঙ্গ, তার মনে হয়েছে তিনি বেশ, সেটা বিজেপিতে তার স্বাধীন গেছেন যেতেই সিদ্ধান্ত পারে। হতেই পারে, কিন্তু হতেই পারে। আমি শক্তি- এটাই প্রথম না, হ্যাঁ, এর না, আগেও প্রথম এরকম নয়, ঘটনা কিন্তু ঘটেছে। মন্তব্যগুলো যে বিরল ছিল সেটাও তো একদিন আলোচনার টেবিলে এসেছে, সেটা তো এখানেও বিরল- সেই আলোচনা বিরল- হয়েছে, তার বিরল তো বিতর্ক বটেই। সৃষ্টি করা মন্তব্যগুলো বিচারপতি নিয়ে। যখন আমি কিছু শক্তিদার কথা বলে, কাছে আসছি। বিচারপতি, দীর্ঘদিন ধরে এই বিচারপতির বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। তৃণমূল কংগ্রেস বারংবার বলে এসেছে যে এরকম তির্যক মন্তব্য বিচারপতির আসনে বসে থাকা ব্যক্তির মুখে মানায় না। ধর্মাবতার বলা হয় যাকে, তিনি ধার্মিক দল নয় সিপিএম, তাই সেখানে গেলেন না। আপনারা জমিদারি তার পছন্দ হলো না, যদিও সভাপতি তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মতো মানায়। তাহলে এবার কি বলবেন? সুচন্দ্রিমা, অভিজিৎ গাঙ্গুলি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, বিগত দিনে কি আছে না আছে সেটা আলোচনার বিষয়বস্তু নয়। দীর্ঘদিন ধরে শাসক গোষ্ঠী যে কথাটা বলছিল যে অনারেবল গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি ইজ দ্য এজেন্ট অফ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, সেটা উনি প্রতিষ্ঠিত করলেন। এক। দুই, অভিজিৎ গাঙ্গুলি এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিলেন। তিনি কথাগুলো, আমার কথা হচ্ছে যে আমি বাঁচব 80 বছর না, আমি 40 বছর বেঁচে এমন কিছু করে যাব যাতে আমার মৃত্যুর পর সমাজ, আমার রাজ্য, আমার দেশ, সারা পৃথিবী আমাকে মনে রাখে। উনি একটা যুক্তি দিয়েছেন, উনি দেখলেন যে বৃহত্তর পরিসরে মানুষকে সেবা করতে গেলে রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত, এবং উনি একটা মানে ক্যাটাগরিক্যালি একটা কথা বললেন যে দ্য প্রপোজাল আই হ্যাভ প্রপোজ টু বিজেপি অন দ্য ভাইস ভার্সা বিজেপি প্রপোজড মি। তাই উনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন এবং বললেন যে ভারতবর্ষের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার সর্বভারতীয় একটাই রাজনৈতিক দল। আমি ওনার প্রতি সম্মান প্রদর্শন করার মতো মানসিকতা হারিয়ে ফেলেছি। উনি কংগ্রেসের ইতিহাসটাকে একবার একটু পড়ে দেখে নিতে বলবেন। কংগ্রেসের ইতিহাস পণ্ডিত জওহরলাল নেহরুর থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর থেকে রাজীব গান্ধী, পিভি নরসিমহা রাও। উনি বলছেন পরিবারতন্ত্র। একটা কথা মনে রাখা দরকার, উনি যে এক্সকিউজগুলো দিয়ে গেলেন, দ্যাট ইজ এ লেম এক্সকিউজ। উনি এইটাই প্রতিষ্ঠিত, মানুষের বিচার ব্যবস্থার প্রতি যেটুকু সম্যক ধারণা ছিল, সেই ধারণাটা উনি গলা টিপে হত্যা করে গেলেন। উনি বললেন যে উনি ধর্মে বিশ্বাস করেন, তাই উনি বামপন্থী দলে যোগ দিচ্ছেন না। কংগ্রেস পরিবারতন্ত্র, আজকে জয় শাহ, অমিত শাহ এরা পরিবারতন্ত্র নয়। আজকে যখন প্রমোদ মহাজন যখন হত্যা হলেন গৃহের অভ্যন্তরে, তার স্ত্রী সুমিত্রা মহাজন পরিবারতন্ত্র নয়। আজকে উনি সম্পত্তি বলেছেন, রাহুল গান্ধীর সম্পত্তি নিয়েও উনি প্রশ্ন তুলেছেন। একটা কথা মাথায় রাখা দরকার অভিজিৎ বাবু, একটা কথা ওনার মাথায় রাখা দরকার, ওনার পার্সোনাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী ছিল, আই ডোন্ট বদার ফর দ্যাট। আমি একটা কথা ওনাকে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, যে ছেলেটা তার ঠাকুমার মৃতদেহের সঙ্গে পায়ে পা মিলিয়েছে, যে ছেলেটা তার বাবার মৃতদেহের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছে, যে ছেলেটা, অনেক গল্প রচনা করা হয়েছিল যে সোনিয়া গান্ধী নিয়ে চলে যাবেন ইতালিতে, সমস্ত মিথ্যা অপপ্রচারকে মিথ্যায় পর্যবেসিত করে সেই রাজনীতিতেই প্রবেশ করেছেন। আমি বৈষ্ণবদার কাছে আসছি, যাবেন 1 মিনিট শুধু বলে দিন, ওনার উইথড্র আসবেন, করা আপনি পরে উচিত। বলবেন, 1.5 ঘন্টার অনুষ্ঠান। গাঙ্গুলির উইথড্র করা উচিত, যে কথাটা উনি কংগ্রেস সম্বন্ধে বলেছেন। উনি প্রমাণ করলেন হি ইজ নাথিং বাট এজেন্ট
of Bharatiya Janata Party, which is the most corrupted political party in India. বেশ, একটা কথা তো রাজনীতিতে আছেই যে কেউই চিরশত্রু বা কেউ চিরবন্ধু হয় না। দুদিন পর যদি মনে হয় যে বিজেপিতে তিনি যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন সেটা সেখানে হচ্ছে না, যদি অন্য কোনো দলে যাওয়ার ভাবনা চিন্তা তখন করেন, এই কথাবার্তাগুলো কি তখন বদলাবে না? তৃণমূল কংগ্রেসের কাছে আসছি, যা এতদিন ধরে বলা হতো সেটা অবশেষে কোথাও আজকে তার এই যে বক্তব্য, অ্যাপ্রোচ, এই কথাটার মধ্যে উঠে আসছে। না, আমি আমার এই ওকালতি জীবনে 33 বছর আমি ওকালতি করছি। লয়ারদের যে হায়েস্ট ইলেক্টেড বডি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে 24 জন মেম্বার, তার মধ্যে আমি একজন। আমি জীবনে দেখিনি কোনো সিটিং জাজ যে ম্যাটার নিয়ে তিনি বিচার করছেন তিনি সেই সাবজেক্ট নিয়ে টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ দিতে পারেন। আরও তো ভারতবর্ষের অন্যান্য জায়গায় এত জজ আছে, এরকম দৃষ্টান্ত দেখা যায়নি। আর একটা জিনিস আমি বলবো, উনি যখন বিচার করেছেন তখন উনি বলছেন বিজেপি আমায় অ্যাপ্রোচ করেছে, আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছি। তার মানে উনি তো আজকে রেজিগনেশন দিলেন তো না কালকে রেজিগনেশন দিয়েছেন? উনি তার কত আগে থেকে উনি বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন, আর বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন বলে জজের চেয়ারটাকে উনি ব্যবহার করলেন এখানে তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য। তাহলে এটা কি? এটা তো আমাদের বিচার ব্যবস্থার ওপর কুঠারাঘাত করা হলো। কোনো জজ সাহেব আজ পর্যন্ত আমরা দেখিনি যে তিনি রাজনৈতিক নেতা হবেন বলে, পার্লামেন্টের ইলেকশনে লড়বেন বলে, বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যাবেন বলে টেলিভিশনে এসে ইন্টারভিউ দিচ্ছেন, এবং বিভিন্ন অর্ডারে উনি যা যা অর্ডার দিয়েছেন সব অর্ডার বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ এখন বোঝা গেল যে উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার নিজের ক্ষমতার লোভে উনি ইলেকশনে লড়বেন বলে বিজেপি পার্টির কাছে সারেন্ডার করেছেন, এবং তার সেটাকে বিজেপিকে খুশি করতে গিয়ে তৃণমূলকে হেনস্থা করেছেন। অর্থাৎ পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য তিনি বিচার ব্যবস্থার ওই আসনটাকে ব্যবহার করলেন, এটাই কি কোথাও একটা মনে হচ্ছে না? বিরতির পর ফিরে এসে বিজেপির বক্তার সঙ্গে কথা বলবো, ফিরছি এক্ষুনি। বাংলা বলছেতে সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি বিজেপির বক্তা প্রীতম দত্ত আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রীতম, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের বাংলা বলছের আলোচনায়। বিষয় যেটা, সেটা বিজেপির পালে কতটা ভোট আনবে এই বাংলায় লোকসভা নির্বাচনের আগে? তো নবজোয়ার আপনাদের দলে? না, দেখুন, ভারতবর্ষের নবজোয়ার শুরু হয়ে গেছে। আজকে দেখুন যেভাবে উন্নতির রথ বেরিয়ে পড়েছে, সেই উন্নতির রথের চাকা বা উন্নতির রথ ধরতে বা সেই দড়ি টানতে যে কোনো মানুষ, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ভারতীয় নাগরিক এই দলে সামিল হচ্ছেন। কিন্তু আমি আস্তে আস্তে এই ইউটিউবে শুনছিলাম যে আবার কীভাবে ডাহা মিথ্যা কথা এই অভিষেক ব্যানার্জি বলেন। আজকে এই আমাদের জাস্টিস গাঙ্গুলির আমার মনে হয় লাইভ আমরা সবাই দেখেছি, ওখানে উনি বলেছিলেন যে আমি লাস্ট 5 দিন আমি কোনো রকম ছুটি নিয়েছিলাম, ছুটি নিয়ে কোনো রকম কোর্টে যাইনি, কোর্টে না গিয়ে ওই 5 দিন আমার সাথে আমি জাজ থাকার সময় যখন আমি কোর্টে না গিয়ে আমি বাড়িতে বসেছিলাম, তখন আমি একটা রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করি, বিএপির সাথে যোগাযোগ করি বলেছিলেন, এবং তখনই আমার সাথে যোগাযোগ হয় ওরা, আর আমি ওনার সাথে যোগাযোগ করে একটা সম্পর্ক স্থাপন হয়। এক সেকেন্ড দাঁড়ান, এটা করে তারপর উনি গিয়ে দাদা আমি আমার মাঝখানে কথা বলবো না, অনেক প্রেসিডেন্ট আছে, আপনি তো বলবেনই না, আপনার তো অনেক প্রেসিডেন্ট আছে, ছেড়ে দিন। নুর আলম চৌধুরী আছে, এটাও বলবো। তো এবার উনি রেজিগনেশন দিয়ে ওখান থেকে ছেড়ে অ্যাজ এ নাগরিক হিসাবে তারপর উনি একটা পলিটিক্যাল পার্টিতে যোগদান করবেন, তারপর উনি করবেন। তো অভিষেক ব্যানার্জি যেরকম ওই বলেছিলেন শাহজাহান শেখকে গ্রেফতার করার জন্য নাকি কোর্ট বাধা দিয়েছিল, সেরকম আবার একটা মিথ্যাবাদী, আপনি সবসময় মিথ্যা কথাই বলেন, সে মিথ্যা কথা বললেন। আর আমি বলি এরকম, এই নুর আলম চৌধুরী চিফ জাস্টিস ছিলেন, অ্যাক্টিং চিফ জাস্টিস, উনি রিটায়ারমেন্টের পরে এসে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হয়ে গেছিলেন। তার জাজমেন্ট ছিল 21শে জুলাইয়ের মতো পুলিশের গুলি চালানোর জাজমেন্ট। তার মানে কি সেই জাজমেন্টগুলো আমরা পক্ষপাতদুষ্ট বলবো? এই বরাসুল ইসলাম আপনার 1980-তে আপনার সুপ্রিম কোর্টের জাজ ছিলেন,
উনি রেজিগনেশন থাকাকালীন ডিরেক্ট এটাই বরপেটার হচ্ছে point, নির্বাচনে Resignation বরপেটা দিয়ে নির্বাচন আর লড়তে ছুটি গেছিলেন। নিয়ে কথা বলা। বরপেটা নির্বাচন, এই যে বলছি আমি উদাহরণ দিচ্ছি, শুনুন না। প্রধানমন্ত্রী যেমন বলেন যে তিনি আরে শুনে ছুটি নিন না, নেন না। আপনি মাঝখানে কথা বলছেন। তিনি বাইরে, আমি আপনি আপনাকে বলছেন। বাইরে যখন তিনি যাচ্ছেন দিদি, বা আমি কোনো বলছি। ভ্রমণে যাচ্ছেন, সেটা তার অন ডিউটি। না, না, আমি বলছি তিনি যে- ছুটি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে না। আপনাকে বশারুল ইসলাম, উনি রেজিগনেশন দিয়ে লড়তে গেছিলেন বরপেটার ইলেকশন কংগ্রেসের টিকিটে। কে হেগড়ে সবাই মনে আছে, সে কালো দিন ওনাকে পাঠিয়েছিলেন ইন্দিরা গান্ধী ওই জাজমেন্ট বদল করার জন্য। তারপর তাকে কি কি উপঢৌকন দেওয়া হয়েছে আমরা জানি। আর কয়েকদিন আগে সুভাষ চন্দ্রন বলে সাউথ ইন্ডিয়ান একজন জাজ, লোয়ার কোর্টে জাজেন, উনি জাজ ছিলেন, উনি ছেড়ে ডিরেক্ট পলিটিক্সে এসেছেন। এরকম অনেক প্রেসিডেন্স আছে, ওরকম অনেক উদাহরণ আছে। কিন্তু কথাটা হচ্ছে শুভ নাগরিক, যারা সহ নাগরিক এবং যারা শুভবদ্ধ সম্পন্ন নাগরিক, সবাই ভারতীয় জনতা পার্টিতে আসছে। আর তৃণমূল কংগ্রেসটা আজকে শেখ শাহজাহানের দল, জাহাঙ্গীরের দল, শওকত মোল্লার দল, তারা এইরকম লোকজন, চোর ডাকাতগুলো, তারা সব তৃণমূলে থাকছে এবং তৃণমূলে যোগদান করছে। এবং ভালো শুভবোধী সম্বন্ধ বাঙালিরা অবশ্যই ভারতীয় জনতা পার্টি ওয়েলকাম করছে, আচ্ছা, ওয়েলকাম এই করবে। বিচারপতি তিনি বিচার ব্যবস্থায় থাকাকালীন সিবিআই মামলা নিয়ে কথা বলেছেন, আরেকটা সিবিআই কে মামলা দেওয়া হ্যাঁ, উচিত। এবার আমি বলছি এবং যে- শুভেন্দু অধিকারী সেই এবার নারদকাণ্ড নিয়েও আমি কথা বলছি, বলেছিলেন। শুভেন্দু অধিকারী এবার দলে এসে কি আজকে বলবেন? ববি হাকিমও কি বলেছে এটা জানা উচিত। উনিও বলে দিয়েছেন যে এলওপি যা বলেছেন ঠিক বলেছেন। যাই হোক, এবার এই ওনার না, এই দলে জাজমেন্ট গুলো গিয়ে নিয়ে 7 আমার তারিখের পাশে পর থেকে কি বলবেন? লয়ার সেটা বসে কি রয়েছেন। আপনারা ঠিক করে দেবেন? ওনার এই ভার্ডিক্ট নিয়ে এই অভিষেক বাবু আমাদের ট্যাক্সের টাকা খরচা করে 20 কোটি টাকা খরচা করে, প্রায় 300 কোটি টাকার উপরে খরচা করে, একবার ডিভিশন বেঞ্চ, একবার সুপ্রিম কোর্টে গেছে। একবারে কি কোথাও সিবিআই থেকে সরে যেতে কোনো জাজমেন্টে বলেছে? বলেনি। না, আমার প্রশ্নটা তার মানেটা কি? তো ওনার যদি আবার মনে হয় আবার সুপ্রিম কোর্টে যাবে, আবার ডিভিশন বেঞ্চে যাবে, কোনো অসুবিধা নেই। প্রীতম 7 তারিখের পর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলবেন বিজেপির হয়ে, সেটা কি আপনারা স্ক্রিপ্ট লিখে দেবেন, না উনি নিজের থেকেই বলবেন? না, সেটা ওনার, আমরা কোনোদিনও কাউকে স্ক্রিপ্ট লিখে দিই না, আমরা ওইসব বিশ্বাস করি না। আমরা এটা ডেমোক্রেটিক পার্টি, এখানে সবাই নিজের মনের মতো কথা বলে। পার্টি ডেকোরাম থাকে, ওই ডেকোরামের বাইরে গিয়ে কেউ কথা বলে না, প্রত্যেকটা পার্টিতে আছে। এখন তৃণমূল ছাড়া ওই কুণাল বাবুকে আমরা দেখতে পাচ্ছি, যাকে চোর বলে তাকেই আবার নেত্রী বলে, আবার তার সম্বন্ধে গালাগাল দিচ্ছে, আবার গিয়ে কফি খাচ্ছে। তো ওটা তৃণমূলে চলে, ওর একটা ভারতীয় জনতা কথা পার্টি চলে না। একটুখানি বলবো এবার। দেবাঞ্জন। আমার অন্য রাজনৈতিক দলের রেসপেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমার একটা কেন জানি না মনে হচ্ছে যে এই কি বলে এই অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার, এই যে বিজেপিতে যোগদান, এর টিএমসি এটাকে অফেন্সিভ হিসেবে নিচ্ছে কেন বলুন তো? টিএমসি প্রমাণিত ওই ইলেকশন বন্ডে বিজেপি 6000 কত কোটি টাকা নিয়েছে, সেটাই বলছি। আর আর তৃণমূল 562 কোটি টাকা নিয়েছে, আরো অনেক দল, কংগ্রেস নেয়নি। আরো অনেক দল নিয়েছে। আমি বলছি 6000 কত কোটি টাকা অন্য সব দল নিয়েছে, আর ওরা 6000 কোটি টাকা নিয়েছে। আমি বলছি যে হঠাৎ করে তৃণমূল এই যে অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে টিএমসি এত অফেন্সিভ হয়ে গেল কেন? আরে চুরি করে তো পশ্চিমবাংলার রাজনীতি, ভারতের রাজনীতিতে তারা নিজেদের প্রমাণ করে দিয়েছে তারা ভালো লোক নয়, তারা শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের কথা ভাবে না। এটা খালি আমি আপনাকে বলছি যে এ আবার এখন কে কুণাল ঘোষ ও কী করে, এই কদিন আগে যখন জেলে ছিলেন তখন মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বলেননি, এখন আবার দেখছি তিনি আবার ব্যাটিং একটা কথা বলছি, এই যে অভিজিৎ গাঙ্গুলি যে বলেছে না যে অভিষেক ব্যানার্জি অ্যালকেমিস্টের লোকেরা তার আত্মীয়, এটা তো 100% মিথ্যা কথা বলে না হতে পারে। আমি একটা জজ বৈষ্ণব বাবু আমি ইন্ডিভিজুয়ালি, উনি তো মিথ্যাবাদী, না বৈষ্ণব বাবু আমি ইন্ডিভিজুয়ালি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে ওইভাবে বলতে চাই। আমি খালি বলছি কুণাল ঘোষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি যখন জেলে ছিলেন বলেছেন, মানে এটা একেবারে অকল্পনীয়। আজকে আবার উনি কে এই ওই তাই, এর মানে আমি ঠিক বুঝে উঠতে পারি না। আমি খালি এইটার সাথে সাথে এইটা আমি একটাই খালি বলবো, একটা খালি যে এইটাও একটু আলোচনা করবেন যে বিচারপতির ইস্তফা, বিজেপিতে যোগদান, সে তার পলিটিক্যাল থিওরি অনুযায়ী করছে। আজকে
ওই দিল্লি থেকে যে নির্বাচন কমিশনের যে অফিসাররা এখানে এসেছিলেন, যা মিট করে গেছেন, তারা যা বলেছেন যে এখানে আসবে, এটা আলোচনায় আসবে। এবারের নির্বাচনে আসবে, কোন সেটা সিভিক আলোচনায় ভলেন্টিয়ার, আসবে। শক্তির কোন কাছে রাজ্যের আসছি। পুলিশ থাকবে না। আসবে, সেটা আলোচনা। এইটা কিন্তু একটু আলোচনার মধ্যে আসা শক্তিদা, উচিত। নিশ্চয়ই উচিত না, সেটা আছে, আলোচনার মধ্যেই আছে। আপনি বক্তা ঠিক তো, আছে, আলোচনার মধ্যে সে বিষয়টা আছে, আমি- আপনি জানেন না নিশ্চয়ই। একটু আমি আগে- শক্তিদার কাছে, হ্যাঁ, একটু আগে বিজেপির প্রতিনিধি বললেন না, সমস্ত প্রগতিশীল শুভ বুদ্ধি সম্পন্ন বাঙালিরা যে রথ বেরিয়েছে সেই রথ ধরবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে। আমি 2 ঘন্টা আগের অভিজ্ঞতা বলছি, ভুবনেশ্বর থেকে ক্যালকাটা এয়ারপোর্টে নেমেছেন, আগামীকাল বারাসাতে একটি সভা। টোটাল দিল্লি রোড, হাওড়া, 2 ঘন্টা ধরে যশোর রোড সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রগতি 1। 2 হচ্ছে এসবিআই ইলেকশন বন্ড নিয়ে যে অ্যালায়েন্স করেছে, আমি ব্যাংকের কর্মচারী, যদি মনে করে কে কত টাকা পেয়েছে তার জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে? আজকে বললে এসবিআই কালকে দিয়ে দিতে পারে যে কোন কোন পলিটিক্যাল পার্টি বেনিফিটেড হয়েছে, কোন কোন শিল্পপতিরা দিয়েছে, উনি বললেন। 3 নম্বর বলছি একটা কথা, আজকে যখন রেপ করে, ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয়, তাকে বিজেপির টিকিট দেওয়া হয়, বিজেপি সততার প্রতীক। আজকে কুস্তিগিরকে আজকে 8 মাস ধরে মণিপুরকে বিচ্ছিন্ন করে রাখা হয়, তখন মোদির চোখের জল পড়ে না। আজকে মধ্যপ্রদেশ, আজকে গুজরাট, যখন একটার পর একটা ধর্ষণ হয়, তখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু যায় না। শক্তিবাবু, এই বিচারপতি যখন তিনি রায় দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তখন তো তাকে ভগবানের আসনে বসিয়েছেন। আজ তিনি দল পরিবর্তন, দল মানে তার পথ পরিবর্তন, তিনি তার কর্মজীবন ছেড়ে এবার তিনি তার রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন। সুচন্দ্রিমা, উইথ ডিউ রেসপেক্ট আমি তোমাকে বলি, অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে সাধারণ মানুষের তুমি একটা গোপন ব্যালট নাও। উনি যে জায়গায় ছিলেন সেই পরিসরে উনি বঞ্চিত মানুষদের জন্য যথেষ্ট কাজ করতে পারতেন। হি ওয়াজ গট দ্যাট অথরিটি অ্যান্ড পাওয়ার, একটা জাস্টিস। আজকে উনি ছেড়ে দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, উনি কোন দলে যাবেন না যাবেন। একটা ডেমোক্রেটিক সেট আপে উনি যে কোনো জায়গায় যেতে পারেন। আর আমার বিজেপি প্রতিনিধি বললেন না, আর আমি একটার পর একটা দেখিয়ে দেব, বিজেপি ওয়াশিং মেশিন নয়। এরকম বিজেপির হয়ে রায় দেওয়ার পর তাকে রাজ্যপাল করা হয়েছে, তাকে গগৈ তাকে করা হয়েছে। আজকে সেই কথা বলি না, আমি সেই কথা বলছি না, বলার আগে আমি একটা কথা বলে দিই। শুধু এইটুকু জেনে রাখুন যে ডেফিনেটলি সমাজ ব্যবস্থা কোনোদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজকের যেটা ঘটনা, কালকের সেটা ইতিহাস। যে মানে কথা আমি ব্যক্তিগতভাবে গাঙ্গুলিকে উইথড্র করার জন্যে অ্যাপিল করে গেলাম আপনাদের প্রচার মাধ্যমে, যে কংগ্রেস পরিবারতন্ত্র, আর মোদি, প্রমোদ মহাজন, আজকে নাড্ডা, আজকে মানে অমিত শাহ, আজকে জয় শাহ, এরা কেউ পরিবারতন্ত্রের মধ্যে পড়ে না, এটা পড়ে না। আর পরে জাতীয় কংগ্রেস। আমি আপনাকে একদম ইন্টারাপ্ট করিনি। বেশ, আমি আসছি, বৈষ্ণবদের কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে, সঙ্গে থাকবেন। এই চা দিতে পারবো। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি বৈষ্ণবদার কাছে বিরতির আগে আসবো বলছিলাম, সেনাপতিকে তালপাতা সেপাই বলেছেন এবং নারদকাণ্ড তারই চক্রান্ত নাম না করে তিনি যে তির্যক মন্তব্য করেছেন, কোথাও কি এই সম্ভাবনা বিজেপি তৈরি করছে যে ডায়মন্ড হারবারে অভিষেক বনাম অভিজিৎ 4 লক্ষ ভোটে হারবে? অভিষেকের এগেনস্টে যদি ওর দম থাকে, ও বাপের বেটা হয়, ও লড়ে দেখা। অত সোজা আমরা 365 দিন করব, রাজনীতি একটা বিজ্ঞান। অভিজিৎ গাঙ্গুলি কি ভেবেছে, মামার বাড়ির আবদার? উনি জজ সাহেব হয়ে উনি ব্যাকআপ দ্য মাইন্ডে রয়েছে, আমি ইলেকশনে লড়বো, সেই মাইন্ড নিয়ে উনি লড়ছেন। আজকে বলেছেন যে অ্যালকামিস্ট নাকি অভিষেকের আত্মীয়। আমি তো চ্যালেঞ্জ করলাম, আমি তো চ্যালেঞ্জ করছি, এত বড় মিথ্যাবাদী একটা লোক কি করে জজ সাহেব হয়েছিল? 5ই মার্চ ও দুপুরবেলায় পদত্যাগ, 3rd মার্চ ও মন্তব্য করছে যে সমস্ত এই ধরনের ঘটনা ঘটেছে। টিভিতে ইন্টারভিউ দিচ্ছে যখন ও জজ, যখন ও রেজিগনেশন দেওয়ার আগে ও বলছে আমি রাজনৈতিকভাবে একটা দলে যোগদান করব। এটা পারে কোন সিটিং জাজ আজ পর্যন্ত করেছে? আমাকে এক্সাম্পল দেখান না। বিজেপি রেজিমের আগে কোন জজ সাহেব তার চেয়ারে বসে
তার ব্যাক অফ দ্য মাইন্ডে বিজেপি পার্টিতে জয়েন করব, পার্লামেন্টে যাব বলে একটা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট রায় দিয়েছেন, এরকম একটা এক্সাম্পল দেখান, তাহলে মেনে নেবো। প্রীতম, প্রথম কথা হচ্ছে ডায়মন্ড হারবারে ভারতীয় জনতা পার্টি যেই দাঁড়াবে সেই জিতবে। এর আগের ভোটের আমি জাস্ট একটু পরিসংখ্যান দিই আপনার দর্শকের জন্য, জানলে খুশি হবে। 1900 ওখানে বুথ আছে, তার মধ্যে 1200 বুথে 15 দিন একজন বালুরঘাট থেকে এসে 15 দিন সময় পেয়েছিলেন প্রচার করার, তাতে মোটামুটি 1200 বুথে ভারতীয় জনতা জয় লাভ করেছিল। আর তার মধ্যে বাদবাকি বুথে এতটা রিগিং করেছিলেন যে বাদবাকি ভোটে আপনার অভিষেক বাবু জিতে গেছে। ওখানে ও বার্ধক্য ভাতা মানে আপনার ব্ল্যাক মানি দেওয়া হচ্ছে প্রায় 700 লোককে, 700 লোককে লোকের মাধ্যমে কোন অ্যাকাউন্ট, এটাই তো চ্যালেঞ্জ করে বলছি, লোকের মাধ্যমে ক্যাশ টাকা প্রমাণ করে দিন, সেই টাকা থেকে নিচ্ছে। আমরা প্রমাণ করেছি, সবকিছু করেছি, আমরা কোর্টের কাছে যাব, আবার কোর্টে না না চাচালে সত্যি বলা কিছু বললেই না চাচালে বললে ওসব হয়। আচ্ছা আরে চাচালে বললে আরে নিজে হবে না, এরকম হবে না, এরকম বললে হবে না। এক সেকেন্ড প্রীতম, বললে হবে এত না, কনফিডেন্স আছে বললে যখন হবে চিৎকার না। করলে হবে না। আরে বললে হবে নাকি? প্রীতম, তোমার অনেক শুভেচ্ছা। এক সেকেন্ড কংগ্রেসের সত্যিটা আসতে। প্রীতম, ভোটটা তো করাবে নির্বাচন কমিশন, তোমাদের যখন এতই কনফিডেন্স তাহলে এত চিৎকারের প্রয়োজনটা কি? মানুষের কাছে সরাসরি আবেদন করো। হ্যাঁ, তো আমরা তো বলছি তো যে ভারতীয় জনতা পার্টি যে কোনো কার্যকর্তা কোনো দাঁড়াবে তারাই জিতবে, তার কারণে তার আগে পাঁচটার আমরা হিসাব দিলাম তো, যে 1200 ভোটে 1200 বুথে আমরাই জিতেছি। আর তার মধ্যে আপনি ক্যালকুলেশনটা বলুন, তারপরে যে 700 বুথ হয় সেই বুথে কতটা ভোট পড়েছে যে তাতে উনি বেরিয়ে গেছে। এটা তো অঙ্ক, ছেদা মুক্তি না, এটা অঙ্ক, এটা অঙ্ক। যে রিগিংটা সিপিএম করে গেছে, বন্ধ করতে বলো, ছোট বন্ধ করতে বলো, আগে বন্ধ করতে বলো, আগে বন্ধ করতে বলো। ওই যে জাহাঙ্গীর, ওই আলমগীর, আকবর এইসব বলে যাবে। শাহজাহান প্রসঙ্গ আসবো, শাহজাহানের হ্যাঁ বলুন। একটা কথা বলে উনি কাউকে বলতে দেবেন না, উনি কাউকে বলতে দেবেন না। তাহলে আপনারা বলতে, আপনাকে সব বলতে, উনি সব জানতা, উনি দেব না, উনি সবাইকে বলবেন। দেব না, আস্তে 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 আপনাকে দেব না। আস্তে ঠিক আছে, চলো চলো দেখে কাউকে আস্তে আস্তে চলো, আপনাকে বলতে দেব। আস্তে আস্তে আমি বলতে দেব না, আমি আরে ওইসব ল্যাঙ্গুয়েজ একদম ল্যাঙ্গুয়েজ উইথড্র করো, আপনি ল্যাঙ্গুয়েজ উইথড্র করো, আরে ল্যাঙ্গুয়েজ উইথড্র করো, ল্যাঙ্গুয়েজ ওই তো আপনার পরিচয় পেয়ে গেছে। আরে ঠিক আছে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আরে চোরের সবচেয়ে বড় রাজা আপনার দল। এতদিন বিরোধীরা অভিযোগ করতো আপনারা ভিজিলেন্স দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছেন। প্রীতম এক সেকেন্ড আস্তে, এটা কোনো আলোচনা হচ্ছে না এইভাবে। প্রীতম, এতদিন বিরোধীরা আপনাদের দিকে অভিযোগ করে এসেছেন যে ভিজিলেন্স দিয়ে আপনারা অন্য দলের থেকে লোক ভাঙাতেন, এবং দল ভাঙাতে যে আপনারা কতটা সিদ্ধহস্ত সেটা এতদিনে অনেক ক্ষেত্রে সেটার প্রমাণও পাওয়া গিয়েছে। কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে এরকম ভাবে প্রভাবিত করার যে অভিযোগ এইবার উঠছে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে, দলে আসার পর তাকে সামনে রেখে যখন প্রচার করবেন মানুষের কাছে কি বলবেন? দল ভাঙানোর সিদ্ধ হস্ত তো মমতা ব্যানার্জিকে বলতে হয়। উনি যাদের যাদের ইন্ডি জোটে বলেন তাদেরকে পুরো শূন্য করে দিয়েছেন দল ভাঙিয়ে ভাঙিয়ে, একটার পর একটা। এই কয়েকদিন আগে ওই যাকে কয়েকদিন আগে জেতালো ইন্ডি জোটের কংগ্রেসের একটাই এমএলএ, তাকে পর্যন্ত নিয়েছেন, ওনাদের নাকি জোট করে দল হিমাচল প্রদেশে একটার পর একটা পঞ্চায়েত থেকে শুরু করে সব জায়গা সরকার ফেলে দেওয়া। মুকুল বাবুকে সামনে আরে আপনি বলুন না, উনি কি অনেক উপরে থাকবেন? দল ভাঙানোর সিদ্ধান্ত যাকে বলা হয় তার নাম তৃণমূল কংগ্রেস। আদর্শ নেই কিছু আরে নীতি আদর্শের ধারক বাহক হচ্ছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি, আমরা তৃণমূলকে কিছু বললে কংগ্রেসকে উনি একদম চুপ করে রাখুন, একদম চুপ করে রাখুন, আপনি একদম চুপ করে। আরে আপনাদের, আরে আপনার অধীরকে, আরে অধীরের কি লজ্জা করে না বলতে? দেবাঞ্জন বাবু, শিক্ষা দুর্নীতি নিয়ে তো যে মানুষগুলো এখনো যে চাকরি প্রার্থীরা আশা করে রয়েছেন তাদের আন্দোলনে অবশ্যই ভাবে তারা তো হতাশ, কিন্তু আপনাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কি যুক্তি থাকবে? মানে তার শিষ্যতুল্য তিনি
চলে যাচ্ছেন, তিনি কিছু বললেন না, এর পরের যুক্তি কি থাকবে? না, আমার কথা হচ্ছে যে উনি একটা চেষ্টা করেছিলেন যখন ওখানে বিচারপতি হিসাবে, যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি ছিল সেটা ধরার চেষ্টা করেছেন, কিছু লোক শাস্তি পেয়েছে, এবং বেশ কিছু জায়গা স্কুল সার্ভিস কমিশন, তারপরে যে প্রাথমিকে অনেকগুলো জায়গায় ছাড় পেয়ে সেগুলো সব চাকরি পেতে শুরু করেছে। আমি যা ইয়েতে দেখলাম, কি বলে, খবর যা পেয়েছি, এবং আমি এতেও দেখলাম মুখ্যমন্ত্রী তো বলেছেন কারো চাকরি যাবে না। আইসিডিএস এর সুপারভাইজার পোস্টও খুব খালি ছিল রিসেন্টলি, খুবই এগুলো সব মানে পোস্টিং হচ্ছে। এটা আমার মনে হয় যে একটা বাতাবরণ তৈরি হয়েছিল হাইকোর্টের ওনার রায়ে, যে অন্যায়, অপসংস্কৃতি, দুর্নীতি যা শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল, এগুলোকে সরিয়ে একটা সুস্থ চাপে পড়ে বিচারপতির রায়ে একটা ভালো কাজ হচ্ছে। সেখানে বিকাশ ভট্টাচার্য, সে তার এবং তার যে অন্যান্য বামপন্থী লয়াররা তাদের ভূমিকা পালন করেছে। এইখানে অভিজিৎ বাবু অন্য জায়গায় বিজেপিতে চলে গেলেন। আমি প্রথমেই বলেছি, আমি ব্যক্তিগতভাবে কারুর ব্যক্তিগতভাবে আমি আক্রমণ করে কোনো কথা বলতে পারবো না। আমার কথা হচ্ছে যে একটা জিনিস আমি একটু বলবো, যে আজকে শুধু এইটা নয়, আজকে ওই প্রীতমবাবু হয়তো রেগে যাবেন আমার কথা শুনে, জানি না, কিন্তু কেন্দ্রীয় সরকারের রেলে 3 লক্ষের উপর ভ্যাকেন্সি। এটা অন্য প্রসঙ্গ আনবেন না, আলোচনায় আরো বিষয় আছে, আমাকে বলতে দিন। কথা কিন্তু বিষয়টা দেখছেন, সেন্ট্রাল ম্যাডাম, আমি যেটা বলছি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের বহু পোস্ট খালি, সেই বিষয়ে দিন কথা বলবেন দেবাঞ্জন বাবু। অনুষ্ঠানের একটা নিয়ম থাকে এবং সেই বিষয়ের মধ্যে আমাদের কথা বলতে হয়। অডিওটা আমি প্রীতম বাবুকে বলবো যে এইটা একটু আপনি তো বড় লিডার। প্রসঙ্গটাও আজকে বাংলা বলছের আলোচনার মধ্যে আমি আজকে যে শুরুতে কথাটা বলেছিলাম, এবং সেখানে আগামীকাল সুপ্রিম কোর্টে সেখানে কি বেরোয় সেটা যেমন গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সিবিআই আজকে 2 ঘন্টা বসে থেকে তাকে না নিয়ে বেরিয়ে গিয়েছে। বিরতির পর ফিরে এসে বাংলা বলছে এই দিকটায় একটু আলোচনা করব, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগী বিচারপতি, তার বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে তর্ক বিতর্ক চলল। তবে আদালত প্রসঙ্গেই রাজ্যকে পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা সন্দেশখালির বিষয় নিয়ে আলোচনা। এবার সেই দিকটা একবার দেখতে হবে, কারণ আগামীকাল সেখানে কি নির্দেশ আসে। আজ 2 ঘন্টা বসার পর সিবিআই হাতে পায়নি শেখ শাহজাহানকে, তারা ভবানী ভবন থেকে বেরিয়ে যায়। তবে পুলিশে আস্থা না থাকায় এই যে তদন্ত এবং ন্যায় বিচার দিতে হবে, সিবিআই তদন্তের কথা আদালত বলছে, কোন পরিপ্রেক্ষিতে আমি আলোচনা শুরু করছি বৈশানার দাকে দিয়ে। আইনজীবী হিসাবে এই বিষয়টা নিয়ে কি দৃষ্টিপাত? দেখুন, আমি যতদূর বুঝি যে সুপিরিয়র কোর্টে যদি কোনো পিটিশন পেন্ডিং থাকে, তাহলে তার যে অন্য কোর্ট, সেই কোর্টের অর্ডার স্থগিত থাকবে, এবং যদি আজকে হ্যান্ডওভার হয়ে যেত তাহলে কালকে সুপ্রিম কোর্টের যে পিটিশনটা সেটাই ইনফ্যাকচুয়াস হয়ে যেত, সেটার আর কোনো মানে থাকতো না। তো সেই জন্যই কালকে সুপ্রিম কোর্ট কি নির্দেশনামা দেয় সেটা দেখার আছে। তবে একটা কথা আমি বলছি, যে এই যে সিবিআই আর ইডি এই দেখাচ্ছে ইলেকশনের সময় এত তৎপর, ভারতবর্ষের সমস্ত বিরোধী দলকে তারা গ্রেপ্তার করেছে, মহারাষ্ট্রের সঞ্জয় রাউত থেকে শুরু করে দিল্লির উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেউ বাদ নেই, মুলায়ম সিং থেকে, মুলায়ম বলছি অখিলেশ থেকে তেজস্বী, লালু, কেউ বাদ নেই। বাংলাতেও এরকম করেছে। তো আমার ঘটনা হলো কটা কেসে কনভিকশন করেছে। এই যে ওরা তদন্ত করে, সামাজিক সম্মানটা নষ্ট করে, গায়ে কালিঝুলি মাখিয়ে দেয়, তারপরে ফাইনালি কটা কেসে কনভিকশন করেছে। সুতরাং এটা উদ্দেশ্যটা তো বোঝা যাচ্ছে। এমনকি সিপিএম যা তো বলে, সিপিএমের কেরালার যে মুখ্যমন্ত্রী তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সেন্ট্রাল এজেন্সি। তো ভারতবর্ষের এমন কোনো বিজেপি বিরোধী রাজনৈতিক দল নেই যাদেরকে সেন্ট্রাল এজেন্সি ডেকে পাঠায়নি, তাদেরকে গ্রেপ্তার করেনি বা তাকে ইন্টারোগেশনের আওতায় আনেনি। এটা বোঝা যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসবে তত কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি
তৎপর হবে। এবং শুধু তৎপর নয়, ভোটের কাজে ইডি সিবিআই থাকবে, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ভোটের পোর্টাল নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। কংগ্রেসের বক্তব্য এই বিষয়ে কি থাকবে? অশান্তি বরদাস্ত করা নয় সেটা একটা দিক, নির্বাচন কমিশন সেটা নিয়ে বলতেই পারে, ইকোনমিক অফেন্স নিয়ে বিচার করে। শান্তিপূর্ণ নির্বাচনের দায় রাজ্যেরই, মানে সেটার জন্য এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সির তাদেরকে ব্যবহার নির্বাচনের ক্ষেত্রে কমিশন বলছে, এটাকে কিভাবে দেখছেন শক্তিদা? সন্দেশখালী নিয়ে তোমার সঙ্গে আমার বহু আলোচনা হয়েছে। আমি এ ব্যাপারে আমি বৈষ্ণব বাবুর মতো হয়তো আইন প্র্যাকটিস করি না, কিন্তু আইন সম্বন্ধে আমার ধারণা আছে। আজকে যদি পুলিশ কাস্টডি 10 দিন শেষ হয়ে যাওয়ার পর জেসি হয়ে যেত, তাহলে আর কিন্তু তাকে আনা যেত না। সেই দিনটার জন্যেই যে সন্দেশখালীর ঘটনায় আমি প্রথম দিন বলেছিলাম যে মুখ্যমন্ত্রী যে কোনো প্রয়োজনে অনশনে বসতে পারেন, যে কোনো প্রয়োজনে লড়াই করতে পারেন, তিনি যদি ঘটনা ঘটার প্রথম দিন একদিন পরে গিয়ে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে এই কথাটা দ্ব্যর্থহীন ভাষায় বলতেন যে শাহজাহান এদের কোনো রং রূপ হয় না, এরা কোনো রাজনৈতিক দলের হয় না, এরা নিজেদের স্বার্থে রাজনৈতিক দলের পতাকাটাকে ব্যবহার করে, যদি বলতেন যে কোনো মূল্যে 24 ঘন্টার মধ্যে শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে হবে, তাহলে কিন্তু আজকে এই যে সন্দেশখালী এটা আলোচনার বিষয়বস্তু হতো না। আর একটা কথা আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলছি যে আইনে একটা কথা বলে, ল উইল টেক হিজ ওন কোর্স, একটা কথা বলে। আমি আপনাকে যেটা বৈষ্ণববাবু বলেছেন আপনি আমাকে বলুন তো যে সিবিআই ইডির রেশিওটা কি আজ পর্যন্ত, সেই 2011 সাল থেকে 2024 সাল কটায় ভার্ডিক্ট হয়েছে? আরে আমার কথা নয়, আজকেই ওনাদের রাজ্যসভায়, উনি আগে বসিরহাটের এমএলএ ছিলেন, পরবর্তীকালে পরাজিত হয়েছেন, আবার এসছেন রাজ্যসভায় মেম্বার অফ পার্লিয়ামেন্ট হয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বলছে যে সিডিইবিআই এর ওপরও মানুষ আস্থা হারিয়ে ফেলছে, কারণ এত লেন্দি প্রসেস টিল টুডে ওদের মানে রেশিওটা 1%ও নয়। এবং নির্বাচন যত এগিয়ে আসবে তত বিরোধী ইন্ডি জোট, যার যেরকম কালচার, আইদার মোদি ইন্ডিয়া বলতে পারেন না বা পড়াশোনাটা শেখেননি, তাই এ কথা বলছেন। আজকে বারবার করে একটা কথা আমি আবার বলছি, এখনো বলছি, একটা অন্যায়কে ঢাকতে আর একটা অন্যায়ের উপস্থাপনা করা উচিত না। অন্যায়টাকে অন্যায়, এই কথাটা বলবার মতো এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি একটি সেই বিষয়ে বক্তব্য, আদালতের আজকে পর্যবেক্ষণে কি কি এসেছে, আদালত কোন বিষয়টাকে হাইলাইট করেছে সন্দেশখালী প্রসঙ্গটা নিয়ে, যে ইডি আক্রান্তের মামলায় পুলিশের তদন্তে গাফিলতি, অর্থাৎ ইডি আক্রান্তের যে মামলা তাতে পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে, তদন্তে গাফিলতির কথা জানিয়ে তোপ দেখেছে আদালত। তদন্তে আদৌ আগ্রহী ছিল না পুলিশ, আদালতের পর্যবেক্ষণ এটাই। অভিযুক্ত শাহজাহানকে আড়াল করে পুলিশ, আদালতের পর্যবেক্ষণ। স্থগিতাদেশের পরেও সিআইডিকে সেই তদন্ত দীর্ঘায়িত করার কৌশল করে পুলিশ। প্রভাবশালী অভিযুক্তকে নিয়ে পুলিশের লুকোচুরি, নিরপেক্ষ তদন্ত করেনি রাজ্য পুলিশ। আদালতের পর্যবেক্ষণে এই পয়েন্টারগুলো উঠে এসেছে। আমি পরের বক্তার কাছে আসবো। দেবাঞ্জন বাবু, আপনি আগেও বলছিলেন যে এই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভোটের কাজ করানো এবং আদালতের এই পর্যবেক্ষণ। না, এই ইডি আর সিবিআই এর ব্যাপারে এখন যা অবস্থা হচ্ছে না, মানে যদি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা যে কোনো সময় ইডি সিবিআই এর দ্বারা আক্রান্ত হতে পারে, মানে আক্রান্ত শব্দটা ব্যবহার করছি আমি, মানে কি আছে না আছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আক্রান্ত হতে পারে যদি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতারা ইডি সিবিআই এর দ্বারা আক্রান্ত হতে পারে। এইখানে আমাদের রাজ্যের অনেক ঘটনা আছে। আমি খালি আপনি একটা আপনাদের এতে চ্যানেলে দেখুন, এই যে ছবিটা দেখুন, শাহজাহান হেঁটে আসছে, যখন গ্রেপ্তার করা হলো পুলিশ তার পেছনে আছে, এমন যেন মনে হচ্ছে পুলিশ শাহজাহানকে এসকর্ট করে নিয়ে আসছে। শাহজাহান সারাউন্ডেড বাই পুলিশ না, পুলিশ শাহজাহানের পেছনে পেছনে আসছে।
55 দিন পরে উনি ধরা দিলেন, সেটা ধরতে হলো। আরেকটা কথা একটু মনে রাখবেন যে উনি একটা কথা মনে করিয়ে দিলেন, আমি সেদিনও এখানে একবার বলেছিলাম, ওই যে রাজীববাবু এখন কি একটা বড় পোস্টে গেছেন, ওই ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি একজন আইপিএস অফিসারের কি বলে ওই মানে তাকে ধরে নিয়ে যাবে ওই সিবিআই, ধর্নায় বসেছিলেন। তার বিরুদ্ধে তিনি ধর্নায় বসেছিলেন সারা রাত। মানে কোনোদিন আমরা ভাবতেই পারি না, ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী কোনোদিন করেনি। আমি বলছি যে আমাদের এখানে এমন একটা চক্র হয়ে গেছে না, আইনের শৃঙ্খলা বজায় রাখতে একটা নির্বাচিত সরকার, আমি বলবো ওরা ভোটে লুট করেছে, করেছে, তা করেছে, সে তো প্রমাণ আছে। আমি বলছি একটা নির্বাচিত সরকার সে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হচ্ছে বছরের পর বছর। যা খুশি, মহিলাদের অসম্মান হচ্ছে, উনি বলছেন ছোট ঘটনা। অধ্যাপিকা তার গায়ে জলের মগ ছুঁড়ে মারছেন, কলেজের প্রিন্সিপাল তাকে আক্রমণ করছে, ছাত্ররা আটকে রাখছে, ছোট ঘটনা। এই যে জায়গাটা, আমি খালি এটা বলছি যে পঞ্চায়েত নির্বাচনের যে ঘটনা যা ঘটলো গতবার, আমি যতদূর জানি, আমি যদি ভুল জানি বৈষ্ণববাবু ঠিক করে দেবেন, যে এখনো পর্যন্ত সব পঞ্চায়েতের যেখানে যেখানে ভোট হয়েছে তার রেজাল্ট বেরোয়নি একদম পুরোটা। এই প্রথমবার পশ্চিমবাংলার ইতিহাসে যবে থেকে পঞ্চায়েত ভোট হচ্ছে, মানে আপনি ইডিসিবিআই এর কথা যেমন বললেন, রাজ্য সরকারের কথাও বললেন, কিন্তু এই ইডিসিবিআই কে নির্বাচনে ব্যবহারের কথা যখন বলছে নির্বাচন কমিশন, সেই প্রসঙ্গটা যদি আমি বলছি, আমি একটা স্পেসিফিক্যালি বলেছি যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রতি প্রতিহিংসামূলকভাবে সরকারে অবস্থানকারী রাজনৈতিক দল ইদানিং ভাবে আমি দেখতে পাচ্ছি যে সব এরা ইডি এবং সিবিআই কিন্তু এমনভাবে তাদের ব্যবহার করছে, তাতে আসল ব্যাপারটা সামনে আসছে না, কোথাও একটু গন্ডগোল হচ্ছে। এগুলো একটু দেখা দরকার। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি বাংলা বলছেতে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি প্রীতমের কাছে আসছি। আগামীকাল কি হবে সুপ্রিম কোর্ট, সেটা যেমন একটা বিষয়, নির্বাচন কমিশন বলছে ইডি সিবিআই এজেন্সি দিয়ে ভোট করানো হবে বাংলায়। ইডি সিবিআই যে ভোট করানো হয় না, কিন্তু ইডি সিবিআই এই ধরুন, আমি যতটুকু রাজনৈতিক ছাত্র হিসাবে বিভিন্ন ভোটে দেখেছি যে ইডি থাকে, তার কারণ হচ্ছে এই ভোটে অনেকে চেষ্টা করে যে নানা রকমভাবে অর্থ এবং নানা রকমভাবে যেটাকে আমরা শর্ট অফ বলি কালো ধন বা 2 নম্বরি টাকা পয়সা এই ভোটের কাজে ব্যবহৃত করতে, সেগুলো দেখার জন্য, সেগুলো তদন্ত করার জন্য ইডি থাকেন। এবং সিবিআইও কেন আছে এক্স্যাক্টলি সেটা আমার জানা নেই, আইনটা সেটা ইলেকশন কমিশনও বলতে পারবে। ইলেকশন কমিশনও আপনার সংবিধানের মধ্যেই একটা স্ট্রাকচার, তারা সেটা থেকে বেরিয়ে নিশ্চয়ই কিছু করছে না, এবং সেটা এরকম আনপ্রেসিডেন্টেড কিছু না যে এই বছরই হচ্ছে, প্রতি বছরই হয়। তো এর আগেও ইউপিএ টাইমেও এরকম হয়েছে, যখন ইউপিএ সরকার ছিল, তারপর আবার আমাদের লোকসভা নির্বাচন হয়েছে, তখন এরকম হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র বডি, তো তাদেরকে নিয়ে প্রশ্ন করার অধিকার বা তাদের মুখপাত্র আমি নেই, বলতে পারবো না। কিন্তু আমরা এই টাইপ অফ ইলেকশন প্রতিবারই হয়েছে, এর আগেও হয়েছে, অ্যাটলিস্ট ইডি ছিল আমার ধারণা, এবং আমি আমার ইনফরমেশন আছে। বেশ, আলোচনার শেষ ভাগে তো একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখতে অনুরোধ করব প্রত্যেককেই। বৈশানর দা, এই ভিজিলেন্সের মধ্যে, মানে এই নির্বাচনের আগে, নির্ঘণ্ট প্রকাশের আগে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত কত আশা করছে তৃণমূল কংগ্রেস, কিভাবে ভোট সম্পন্ন হবে? মানে আমার তো জানা নেই যে ইডি বা সিবিআই নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা বলছেন সেটা কি কাজে লাগবে, তা প্রাসঙ্গিকতা তো থাকবে। আমি অন্তত কিছু প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছি না। তো নির্বাচন 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে দিয়ে ভোট হয়েছিল 2021-এ, 7 দফায় ভোট হয়েছিল, সমস্ত নেতা ফেতারা এসেছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেস একাই 213টা সিট পেয়েছিল। সুতরাং এই যে নির্বাচন আসলেই
কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধী দলকে একটা বেকায়দায় ফেলার চেষ্টা, এইটা ওনারা করছেন। এটা ওনারা ওদের বিজেপি থেকেই নানান ধরনের প্রস্তাব যায়। ওরা চায় না যে মানুষ তার সুষ্ঠুভাবে তার মতদান করুক। আর আপনি জানেন সিআরপিএফ বা এই আধা সামরিক বাহিনী যারা আসে, তারা গতবারে শীতলকুচিতে 6 জনকে গুলি করে মেরে দিয়েছিল। এরা প্রতিবারই একটা অ্যাগ্রেসিভ মুডে আসেন, তারপর যেই হেরে যায় তখন আবার সুরসুর করে চলে যায়। তো এটা ওরা একটা চেষ্টা করছে যে এই নির্বাচন একটা ওই আধা সামরিক বাহিনীকে সন্দেশখালী দিয়ে- প্রসঙ্গে আদালত যে রাজ্য পুলিশের নামে এই কথাটা বলছে, সেটা নির্বাচনের আগে মানে আপনারা যদি পুলিশের কথা বলেন, এটা নিয়ে প্রশ্ন উঠবে না? না, পুলিশের কথা কি, আমাদের রাজ্য পুলিশের কম্পিটেন্সি, আপনি বামফ্রন্টের সামনে তখন কি ভোট হতো? তখন তো আমরা বুথ লেভেলেও কাজ করে দেখেছি। একটা হোমগার্ড, তার হাতে একটা লাঠি, সে দরজায় বসে থাকতো আর ভোট হতো। তো এখন তো এত আমাদেরকে বলা হলো এই আসছে সেই আসছে, 2 লক্ষ আধা সামরিক বাহিনী নিয়ে আসা হলো, তারপরে তো আমরাই জিতেছি। সুতরাং এই ইডি, সিবিআই, আধা সামরিক বাহিনী, সেন্ট্রাল গভর্নমেন্ট, তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু, ইনকাম ট্যাক্স সব নিয়ে চেষ্টা করে দেখুন। বেশ, সত্যিটা বলুন। আচ্ছা, বৈষ্ণববাবু তার ব্যক্তিগত অভিজ্ঞতায় বললেন, আমি একদম খুব মানে পরিষ্কারভাবে বলছি, ইডি সিবিআই এর ইলেকশনে কোনো রকম কার্যকারিতা নেই। ইডি সিবিআই যদি কেউ প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তার অ্যাসেটস, তার একটা ডিক্লারেশন জমা দিতে হয় নমিনেশন পেপারের সঙ্গে, সেইখানে কারচুপি। আমরা যেটা চাই, পরিষ্কারভাবে বলছি, আমরা যেটা চাই, মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুক। তার জন্যে কিভাবে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে, নির্বাচন কমিশনটা অটোনমাস বডি, অনেকে জানেন না, কিন্তু সেটাকেও এবার পাল্টে দিয়েছেন মোদি। এবং সুপ্রিম কোর্টের একজন থাকতেন, প্রধানমন্ত্রী থাকতেন, এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি থাকতেন, এবং বিরোধী দলকে উড়িয়ে দিয়ে 3 জনের কমিটি হয়েছে, এবং সেটাও একার হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমি বলি, যে আমি মনে করি যে সংসদীয় গণতন্ত্রে বোম, পাইপগান, পিস্তল, ইডি, সিবিআই, গুন্ডা, মস্তানেরা শেষ কথা বলবে না। শেষ কথা বলবে জনগণ। তাতে যদি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস পরাজিত হয়, আমরা মাথায় পেতে নেব। তাতে যদি ভারতবর্ষের জাতীয় কংগ্রেস জয়ী হয়, আমরা এগিয়ে চলব। এটা হচ্ছে যে আমার যতদূর মনে হচ্ছে আর কি, আমার মনে হওয়াটা জানি না ঠিক কিনা, যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে না, এই যে সব পলিটিক্যাল পার্টি যে কিভাবে ওই ইলেকশন বন্ডে টাকা নিয়েছে, সেটা তো বেরিয়েছে, আজ না হলেও কালকে তো দিতেই হবে। এখন সেটার জন্য এটা হতে পারে যে এই ইলেকশনে অনেক জায়গায় আমাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে যা ইলেকশনের ওই যে কোড অফ কন্ডাক্টে এত টাকা খরচা করতে পারেন, এর বেশি পারেন না, সেইটা দেখার জন্য হতে পারে যে ইডির, সিবিআই ব্যাপারটা আমি বলতে পারবো না, ইডির যদি কোনো সুপারভিশন থাকে, কিন্তু এইটা এই যে ধন্যবাদ জানাচ্ছি চারজনকে। আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে বাংলার রাজনীতির মধ্যে, অনেকগুলো দিক, এবং বিজেপিতে যোগদান নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের যে বক্তব্য, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আগামী সময়ে তার দলীয় যে সিদ্ধান্ত, সেই অবতীর্ণ তার রূপ, সেটা নিয়েও নিশ্চয়ই একদিন অনুষ্ঠান হবে 7 তারিখে যদি তার যোগদান হয়। আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ যারা এতক্ষণ টেলিভিশনের ওপারে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।